ডিজাইন মিন্স সহজ ভাষায় যদি বলি প্রবলেম সলভিং। ঠিক আছে, ডিজাইন মিন্স প্রবলেম সলভিং। আপনি এখন ডিজাইন করবেন, ডিজাইন বললাম আর ডিজাইন হয়ে গেল তা তো না। এখন উনি একজন, আপনারা যেই কয়জন আছেন প্রতিটা আমার যদি ক্লায়েন্ট হন তাহলে প্রতিটা পার্সনের আলাদা আলাদা ডিমান্ড। এখন এর মধ্যে আপনি যখন বুটিক্স বা ব্র্যান্ড লঞ্চ করবেন তখন আপনার একই টেস্টের অনেক মানুষ থাকবে, একই লেভেলের অনেক মানুষ থাকবে। এটাকে মার্কেট বলে, তাই না? টার্গেট মার্কেট বা টার্গেট গ্রুপ, টার্গেট পিপল, এরকম এই রেঞ্জের থাকে। তো আপনি আপনার মতো করে করেছেন, তখন আসলো, পছন্দ হলে সে কিনলো, এটা হলো। এটা শোরুমের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি কাস্টমাইজ প্রোডাক্ট তৈরি করতে চান তখন কি ইজি ব্যাপারটা? ধরেন আপনি আপনার লেহেঙ্গা বানাতে গেছেন বা বিয়ের একটা গাউন বানাতে গিয়েছেন বা একটা শাড়ি বা যে কোনো একটা ড্রেস বানাতে গিয়েছেন, যে কাস্টমাইজ প্রোডাক্ট আপনি করবেন, ডিজাইনার কালেকশন একটা পড়বেন, তাহলে ডিজাইনার মন মতো ডিজাইন করে দিল তাহলে কি হবে? নাকি কাস্টমারের ডিমান্ড আগে শুনতে হবে? তো ওই কনসেপ্ট নিয়ে ওই থিমটা দিয়েছে, ওই থিমের উপরে করে করা। তার মানে কি আপনার কাছে প্রবলেম না? এটা একটা যতটুকু অপরচুনিটি বা স্কোপ, তার চেয়ে আবার একটা থ্রেড কিন্তু আছে এর মধ্যে, যে আপনাকে কাস্টমার স্যাটিসফ্যাকশন আনতে হবে এবং ডিমান্ডটা করতে হবে, এবং উইথ মানে আপনার প্রাইজের মধ্যে। ডিজাইন করতে গেলে প্রথমে যেটা ফেস করবেন, মন চাবে যে ইচ্ছা মতো যা কিছু তা দিই, মানে একদম ড্রেস ভরে ডিজাইন করি, কিন্তু কস্টিংটা কিন্তু ভুলে যাই আমরা। মানে ফার্স্ট মানে স্টুডেন্টের প্রথম কাজ যেটা হয় বা প্রথম দিকের অনার্স করার ক্ষেত্রে পড়তে গেলে বাজেটের মধ্যে থাকতে পারে না। আপনি আমাদের ছাত্রছাত্রীরা কিছু কিছু সময় মানে আপনার এক একটা ড্রেসে 50-60 হাজার টাকা খরচ করে ফেলে, অথবা ফটোশ্যুট করে 90,000 1 লাখ টাকা দিয়ে, যেটা ফাইন। এখন এটা কি মানে রিয়েলিস্টিক ব্যাপারটা? মানে এটা কি রিয়েলিটি যেটাকে এইভাবে প্রতিবারই করা যাবে? আপনি হয়তো একসাথে 25-30টা কালেকশন মানে ড্রেস তৈরি করলেন, তখন হয়তো আপনি এই 80-90 হাজার টাকা খরচ করবেন সেই ফটোশ্যুটের জন্য, এবং ওই টাকা খরচ করলে আপনি ওর সাথে 4 গুণ টাকা ইনকাম করবেন। ডিজাইন আপনি করছেন, ডিজাইনিংয়ের সেই ওয়েস্টেজ জিনিসটাকে আপনাকে রিউজ করতে হবে, একটা নর্মাল জিনিসকে ইনোভেটিভলি প্রেজেন্ট করতে হবে, সেটাই হচ্ছে ডিজাইনারের কাজ। তাই না? আপনি যদি খুব ইজিলি সব কিছু মার্কেটে পাওয়া যায়, এখন আপনি যদি সব কিছু নিয়ে এসে এক জায়গায় কম্পাইল করেন, সুন্দর তো হবেই, কিন্তু আপনি একটা নর্মাল জিনিসকে ইনোভেটিভ করবেন, এটাই হচ্ছে ডিজাইনারের কাজ। একটা ক্লায়েন্ট আসলো, আপনি বললেন যে এখান থেকে রাফেল থাকবে, আপনার আমার ড্রেসটা এরকম এরকম হবে, একটা ড্রেস চাচ্ছি আমি, একটা গাউন টাইপের, তো আমি একটু ফ্লেয়ার একটা গাউন পরবো, একটু ঘেরওয়ালা গাউন পরবো যদি লোকালি বলি, তো আমাকে এই একটা ক্লু দিল। তো আপনি এখন মুখে যদি বলেন আচ্ছা আপনার এখানে অফ শোল্ডার একটা গাউন হবে, 1 শোল্ডার থাকবে, আচ্ছা অফ শোল্ডার না 1 শোল্ডার থাকবে, এই সাইডে 1 অফ শোল্ডার থাকবে, দেন এখানে একটি প্লিট হবে, এখান থেকে ইনভার্টেড বক্স প্লিট হবে কয়েকটা, এখান থেকে রাফেল হবে, এখানে ফ্লেয়ার থাকবে, এখান থেকে 2 লেয়ার থাকবে। কিছু কি বুঝলেন? কিছু বোঝা গেল? ডিজাইনার তো তার ল্যাঙ্গুয়েজে কথা বলবে। এখন এটা তো আমি খুব কঠিন কোনো কথাই বলিনি। আমি যদি বাংলায় বলতাম, এখান থেকে একটা প্লিট তো বুঝেন মনে হয়, কুচি থাকবে, কুচির মধ্যে আবার অনেকগুলো ভ্যারিয়েশন আছে, সেই ভ্যারিয়েশনটা থাকবে, এখান থেকে 3টা থাক থাকবে। তো এইভাবে বললো তারপরে তো বুঝবেন না। এখন যদি আমি এটা বললাম এভাবে, কিন্তু আপনি এখানে প্রায় 12-15 জনের মতো আছেন, সবাই কিন্তু ড্রেসটা ইমাজিন করা শুরু করছেন যে কীরকম ড্রেস হচ্ছে। এবং যদি আমি আঁকতে দেই, সবাইকে না দেখি একজন আরেকজনকে, 15টা ড্রেসই আলাদা আলাদা ড্রেস হবে, হবে না? কারণ কি সবাই ডিফারেন্ট ওয়েতে ইমাজিন করছেন, তাই না? থিঙ্কিংটা আলাদা। তো আমি ক্লায়েন্টকে যদি এইভাবে এক্সপ্লেন করি, আমি যে চিন্তা করছি সেটাকে রিয়েল ওয়ে থেকে সে চিন্তা করবে একই জিনিস, একই কালার, একই শেপ, কীরকম প্লিটগুলি হবে, কীরকম গেদারগুলি থাকবে, কোন জায়গায় লেয়ারটা হবে, কোন জায়গায় রাফেলটা হবে, এক্স্যাক্ট জিনিস আপনি আপনার ইমাজিনেশনকে ল্যাঙ্গুয়েজে কখনো এক্সপ্লেন করতে পারবেন না। সো আপনি যে ডিজাইনার, আপনি যেটা এক্সপ্লেন করতে চাচ্ছেন আপনার ক্লায়েন্টকে, সেটাকে ভাষায় বলে বোঝানো যাবে না, সেটাকে ইলাস্ট্রেশনের থ্রুতে দেখাতে হবে, থ্রু ইয়োর ড্রয়িং স্কিল। ঠিক আছে? একজন ডিজাইনারের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে, স্ট্রং পয়েন্ট হচ্ছে ড্রয়িং স্কিল। প্রাইমারি কালারের নাম জানি আমরা রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। সেকেন্ডারি কালার গ্রিন, পার্পল অ্যান্ড অরেঞ্জ। কিভাবে আসে সেকেন্ডারি কালারটা? 2টা কালারের কম্বিনেশন আছে, তাই না? রেডকে যদি নেই ফার্স্টে, রেড প্লাস ইয়েলোকে মিক্স করি, তাহলে কি আসবে? অরেঞ্জ। দেন রেডের সাথে যদি ব্লু মিক্স করি, পার্পল আসবে। এবার ইয়েলোর সাথে যদি ব্লু মিক্স করি তাহলে গ্রিন। এই 3টা হচ্ছে প্রাইমারি কালার, এটা হচ্ছে সেকেন্ডারি কালার।
টারশিয়ারি কালারটা কি, সেকেন্ডারি কালারের সাথে আবার যখন প্রাইমারি মিক্স হবে বা অন্য মিক্স হবে। তো বেসিক দেখেন প্রাইমারি কিন্তু এই তিনটা, ওয়ার্ল্ডে যত কালার আমরা দেখি এই তিনটা থেকেই আসে। যত কালার দেখছি সব কিছু এটার এই তিনটা থেকে আসতেছে। এটার পার্সেন্টেজ হেরফের এদিক ওদিক হচ্ছে, তিনটা কালার মিক্স হচ্ছে, মিক্স হয়ে যত কালার ক্রিয়েট করছে, শুধু আপ অ্যান্ড ডাউন। পেন্টুন কখনো নাম শুনেছি? পেন্টুন বুক, পেন্টুন বুক হচ্ছে ধরেন আপনি বিদেশ থেকে, আপনার আমেরিকা থেকে একটা অর্ডার আসলো, এখন বললো কালারের নাম যদি বলে দিতাম, আপনি কেউ বলছি কলাপাতা কালার, আসলে কলাপাতা কালার কি কালার? মানে কলা পাতার কালার, কলা পাতার এখন কোনটাকে কলা পাতা? কলার গাছে গাঢ় সবুজ পাতাও দেখি, আবার শুকায় যাওয়া ব্রাউন পাতাও দেখি, আবার কচি পাতাও দেখি। কচি পাতার মধ্যেও ভেরিয়েশন আছে, তাই না? একটু একদম লাইট ট্রান্সপারেন্ট একদম ইয়েলোইশ একটা গ্রিন, আবার একটু ইয়েলো গ্রিন, তাই না? ইয়েলোর পার্সেন্টেজ কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এখন আমি যে আমরা কলাপাতা বলতে আমরা যেটা বুঝতেছি ডার্ক গ্রিন না কলাপাতা কালার টাইপের, তো আমরা ওটাকে ধরে নেই, কিন্তু আসলে কি অ্যাকচুয়াল এটা কি ল্যাঙ্গুয়েজ নাম? নাম তো না। নাম যেটা হবে সেটা কিভাবে নাম আসবে কালারে, সেই জিনিসটা আমরা শিখবো। পেন্টুন বুকে যেটা কথা বলছিলাম, একটা বুকস, আপনারা কখনো কি কালার কিনতে গিয়েছেন ডিসটেম্পারের কালার, বা এরকম দেখেছেন যে একটা চার্ট থাকে, এরকম কখনো এরকম একটা বোর্ড থাকে, এখানে অনেক ছোট ছোট কালার থাকে, আপনি কালারের সোয়াচ টুকরোগুলি দেখে, তাই না? কালার এরকম দেখেছেন কখনো? এখানে কিন্তু ধরেন SG4 বা 0 1 2 কিছু একটা কোড দেয়া আছে, কাল্পনিক একটা কোড বললাম, ধরেন 1 2 3 4 করা, এটার মধ্যে আবার SP বা এরকম কোনো একটা কোড দেয়া। এটা কি? এটাই হচ্ছে মেইন জিনিস। আপনি এখন যেই কালারটা করতে যাচ্ছেন, আপনি যদি ডিস্টেম্পার করতে যান, বেসিক কন্টেনারগুলো কিন্তু বেসিক থাকে নর্মালি, এটা কিন্তু কালার ভেরিয়েশন থাকে না। ওরা কিন্তু রিফিল করে তৈরি করে দেয়, ওরা একটা মেশিনে নিয়ে যায়, এই ক্লিক করে এই পেন্টুন কালার থেকে বাকি বাকেটগুলি থেকে ওই পার্সেন্টটা মিক্স হয়ে তারপরে কালারটা ক্রিয়েট হয়। আপনি যদি সেকেন্ড টাইম যদি চিন্তা করেন যে আমি এর মধ্যে নিজে বানাবো, ইম্পসিবল সেটা বানানো, কখনোই সম্ভব হয় না। কারণ ওই যে মেজারমেন্ট যেটা আছে, পারফেক্টলি কম্পিউটারে যে মেজারমেন্টটা আছে, সেটা আপনি ওজন করে দিলে হবে না, যদি ম্যানুয়ালি করেছে মানে তারপরে তো কম্পিউটারাইজ করেছে, কিন্তু ওই যে পার্সেন্টেজটা আপনাদের জানতে হবে কোনটা কতটুকু। আপনি ধরেন রেট দিলাম এখানে 60% রেট দিব, ইয়েলো 2% লাগবে, ব্লু ধরেন 5% অথবা কোনো একটা, এটা মিক্স করে একটা কালার আসবে। তো এই কালারটা আপনি যদি এটা না জানতেন, চোখের এটাই কি চামচ দিয়ে দেওয়া যাবে? হাজার হাজার পিস গার্মেন্টস ওয়াশ হয়, তো কালার তো একবারে বানায় ফেলে, তখন তো ওয়াশিংয়ে চলে যাচ্ছে, কালারটা তৈরি হচ্ছে। তো এটা হলো মিটার মেশিনে কাজ করে, এবং দেখুন সবগুলি পাউডার আকারে মাপ মেজারমেন্ট আছে একদম পারফেক্টলি। এই যে এটা যদি এরকমও হয়, এই যে এই জায়গায় যদি এই জায়গায় 0.1ও চলে আসে, কালার চেঞ্জ হয়ে যায়। এটা যা আছে এই জন্য ফ্যানের বাতাস পর্যন্ত কাউন্ট করা যায় না। ওই ওইটা যদি যখন স্টিল হলো, তখন এর মধ্যে 0.1% পড়ে গেলেও 1%টা অনেক বড় একটা পার্সেন্টেজ। এটা হলো একটা বড় ফ্যাক্ট, ঠিক আছে? সো যেটা বলছিলাম যে পেন্টুন কালারের বুকের মধ্যে একটা বই, পুরো পৃথিবী এই জিনিসটাকে ফলো করে, একটা ইন্টারন্যাশনাল বুক পেন্টুন, এই কোডটা সব বইয়ে একই রকম। কারণ এখন 405 নম্বর বই পেজের মধ্যে একটা কোড দেওয়া আছে, আপনি কোথায় পাবেন? কোডের ডেসক্রিপশন দেওয়া আছে, কতটুকু কত এটা লেখা আছে। এটার পাশে এখন লেখা আছে, ধরেন এই যে এটা লেখা আছে। বায়ার কি পাঠাবে আপনাকে? ধরেন একটা শার্ট পাঠাইছে, শার্টের ছবি দিয়ে পাঠিয়েছে, এবং এখানে একটা কালারে দিয়েছে, এরকম কালার। হ্যাঁ, এটার কালার কি হবে? এখানে পেন্টুন কোডটা এই ধরনের এরকম কোড লেখা আছে, এই কোডগুলি লেখা আছে। সে এক্স্যাক্টলি এই কালার কোডটা ধরে পেন্টুন কালার কোড থেকে কীভাবে এই কালারটা দিবে। আপনি কি চোখের আইডিয়া মনে হয় এটা আসবে? এটা যে 100% একই রকম হবে সেটার জন্য লাইট চেক বক্স আছে, কালার ফাস্টনেস, কালার চেকিংয়ের একদম এমন লাইটের মধ্যে ভেরিয়েশন আছে, ন্যাচারাল লাইট, ঠিক আছে? কোন লাইটে কেমন লাগবে সেটার ভেরিয়েশনটা কেমন, যখন একদম 100-এ 100 হবে, একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে, সেটা কি বলে মানে ছাড় দেওয়া আছে ওইটুকু। কিন্তু আমি বলছি ধরেন 100% যখন ম্যাচ করবে তখন আপনি ওটাকে অ্যাপ্রুভ করবে। আদারওয়াইজ আপনি এই দেশ থেকে ওই দেশে একটা জিনিস পাঠাচ্ছেন, তো আপনার দেশের কালার ওটার কিভাবে ট্রিটমেন্ট হবে সেই পুরো জিনিসটাই কিন্তু লেখা থাকে।